আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিকই যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবু বক্কর। এর আগেও একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, এবারও আরও একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, ছোট্ট একটি ঘটনা, আপনারা সবাই ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, আমরা কথা বলার চেষ্টা করব, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুরনো বট গাছ আছে। আমার বাবারা বলতো বট গাছটা নাকি খুবই ভয়ানক, সেই গাছে নাকি জিনেরা বাস করে। শুধু জিনি না, ওই গাছে নাকি কোনো একটা রাক্ষসীও থাকে, কিন্তু রাক্ষসীটা কারো কোনোদিন চোখে পড়েনি। আগে থেকেই আমার দাদারা বলতো, সেটাই আমার বাবারা শুনেছে। আমার বাবারা এখন আমাদেরকে বলে, আমরা শুনি। রাক্ষস বলতে কিছু এখনো চোখে পড়েনি, তবে জিন আছে, এটা বাস্তব, এটা সবাই জানে। জিন বেশ কিছু লোকের সামনে দেখা দিয়েছিল, আমার সামনেও দেখা দিয়েছে। আমার সামনে দেখা দিয়ে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটিয়েছিল সেগুলাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি একদিন রাত্রেবেলা কাজে চলে যাই। আমার কাজ, আমি রাত্রেই নাইট ডিউটি করি। নাইট ডিউটি বলতে একটি এটিএম বুথে আমি থাকি, সেখানে মূলত ডিউটি করি। সারা রাত ওই জায়গায় আমার কেটে যায়। আমি অনেকদিন যাবৎ এই রাস্তা দিয়ে যাওয়া আসি করি। 2 দিন আমার চোখে পড়েছিল, তারপরেও তেমন কিছু মনে করি না আমি। এবারও একই কাহিনী, আমিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। যেতে যেতে যখন বট গাছে কাজে চলে আসি, পিছন থেকে কেউ একজন আমাকে ডাক দেয়। আমি পিছন থেকে ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখি না। আমি আবারও একটু এগিয়ে এলাম, আবারও পিছন থেকে ভাঙা কণ্ঠে কেউ একজন ডাক দিল আমাকে। এবার স্পষ্টভাবেই ডাক দিচ্ছে, কিন্তু খুব ভাঙা কণ্ঠে। আমি ওখানে আর দেরি করি না, খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার যেন রাস্তা ফুরাচ্ছে না। আমি এই যে জোরে হেঁটে চলেছি, কিন্তু আমি সাইড দিকে তাকিয়ে দেখি বট গাছের পাশে দাঁড়িয়ে আছি। আমি তো হেঁটেই যাচ্ছি, কিন্তু খুব বট গাছটা আমার সঙ্গে সঙ্গে কেমন করে যাচ্ছে। রাস্তা তো আরও বড় হবে না, বট গাছটাও তো এগোতে পারে না। বিষয়টা অস্বাভাবিক। আমি বট গাছের দিকে তাকিয়ে আছি আর হেঁটেই চলেছি। দেখতেছি বট গাছে ওই জায়গায় আছে, রাস্তাটাও ঠিক ওই রাস্তায়, কিন্তু আমি তো হাঁটতেছি, কিন্তু সামনে থেকে এগোতে পারতেছি না কেন। বিষয়টা আমার যেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এবার যেন আমার মনের ভিতরে ভয়টা আস্তে আস্তে বসে যাচ্ছে। আমার সারা শরীরটা যেন কাঁপতে লাগলো, আমার বুকের ভিতর ধড়ফড় করতেছে। আমি কেমন করে যাব? পিছন দিকেও যেতে পারতেছি না, সামনের দিকেও যেতে পারতেছি না, তাইলে যাবো না কোথায়? আমি বটগাছের দিকে তাকিয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি আর কখনো আসবো না। কিন্তু আমি যেন সামনের দিকেও এগোতে পারতেছি না, কোনো দিকে যেতে পারতেছি না, ঠিক ওই জায়গায় আছি। এই যে হেঁটেই চলেছি, কিন্তু রাস্তা ফুরাচ্ছে না। আমি কোনো মতে, আমার মনে হলো এবার যেন আমি এক পাও এগিয়ে গিয়েছি। আমি আবারও এগিয়ে চেষ্টা করলাম, আবারও আরেক পা এগিয়ে গেলাম। এরকম করতে করতে প্রায় 5-7 মিনিট পর আমি কিছু দূরে হেঁটে গিয়েছি। তারপরে আমার মনে হলো আমি হয়তো বা বেঁচে গিয়েছি, আমাকে ওরা ছেড়ে দিয়েছে। আমি দৌড় দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। এগোতে এগোতে এটিএম বুথের কাছে চলে এসেছি। আমি ওখানেই দাঁড়ালাম। আমার পরবর্তী নাইট গার্ড যে আছে, সে আমাকে বললো, ভাই এত দেরি হলো কেন? আমি তো বাসায় যাব। আমি নাইট গার্ডকে বললাম, ভাই আমার একটু সমস্যা হয়েছিল, তার একটু দেরি হয়ে গেল, এখন আপনি যেতে পারেন। তাই বলে লোকটিকে আমি পাঠিয়ে দিলাম। আমি ওখানেই এটিএম বুথের ভিতরেই বসে পড়েছি। আমার চোখে যেন ঘুম বাসা বেঁধেছে। আমার তো কখনো
আমার তো কাজের সময় ঘুম আসে না, এখন কেন বা এত ঘুম আসতেছে? আমি যেন ঘুমেতে চোখ খুলে রাখতে পারতেছি না। এর ভিতরে পিছন থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত বুথ থেকে বাইরে বের হলাম। বের হয়ে দেখি কিচ্ছু নেই, কিন্তু কিছু তো একটা অবশ্যই পড়েছে, যেটা আমি দেখতে পারতেছি না। আমি আবার বুটের ভিতরে ঢুকে বললাম, ঢুকে বেশ ভালোভাবেই ঠাইটা লেগে দিলাম। আমাদের এটিএম বুটের একটি নিয়ম আছে, যেটা হলো যে এই বুটের ঠাই বা দরজাটা বন্ধ রাখা যাবে না, শুধু লেগে দিয়ে রাখতে হবে যাতে কোনো কাস্টমার এলে সে সহজে খুলতে পারে। কিন্তু আমি একটু ভিন্ন ধরনের কাজ করেছি, কারণ আমার তো জীবন বাঁচাতে হবে। আজকে আমার সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলা কোনো সময় ঘটেনি, তার কারণে আমার সেফটির কারণে সেই কাজটা আমার করতেই হলো। আমি দরজাটা বেশ ভালোভাবে লেগে দিলাম, দিয়ে ভেতরে বসে আছি। যদি কেউ আসে তাহলে আমি তখন উঠে হাইটা খুলে দিব, তাকে ভিতরে নিয়ে আসবো। এই ভেবে আমি বসে আছি। রাত প্রায় 3টা বেজে গিয়েছে। এই সময় পর্যন্ত কেউই আসেনি। আমি মনে করলাম হয়তো আর কেউ আসবে না। এসব ভাবতে ভাবতেই কেউ একজন দরজা টোকা দিল। আমি যে দরজাটা খুলে দিলাম, একটি লোক ভেতরে প্রবেশ করলো। লোকটাকে আমি আগে কখনো দেখিনি, পুরোটাই অচেনা। আমারও তেমন কিছু মনে হলো না, কারণ বুটে তো নানান ধরনের লোকজনই আসা যাওয়া করতে থাকে। সেই লোকটি আমাকে বলল আমি কিছু টাকা উঠাবো। আমি বললাম অবশ্যই আপনি উঠাতে পারেন। আমাকে বললো আপনি একটু বাইরে যেয়ে দাঁড়ান। আমি তো সামান্য একজন সিকিউরিটি গার্ড, আমাকে যদি বলে বাইরে যেয়ে দাঁড়াতে আমার দাঁড়াতে বাধ্য হবে, কিন্তু এত রাত্রে বাইরে যেয়ে দাঁড়ানো আমার পুরোটাই নিষেধ। কোম্পানির নিষেধ আছে, যার কারণে আমি বাইরে যেতে রাজি হয়নি। সেই লোকটি আমার সঙ্গে নানান খারাপ ব্যবহার করতে লাগলো। লোকটিকে আমি কিছুই বললাম না। সহ্য করতে না পেরে লোকটিকে ধাক্কা দিয়ে এটিএম বুথ থেকে বের করে দিয়েছি। লোকটিকে বুথ থেকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন চতুর্দিকে অন্ধকার নেমে এলো। বিষয়টা দেখে যেন আমি অবাক হয়ে গিয়েছি। এক্ষুনি তো দেখলাম চতুর্দিকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। রাত হলেও চাঁদের আলোতে যেন পুরো অঞ্চলটা ঝলমল করতেছে। হঠাৎ করে এত অন্ধকার নেমে আসার কারণ কি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে একটি ডোয়ার দাগ পড়লো আমার ঠিক বুটের সামনেই। বিষয়টা দেখে আমি চমকে গিয়েছি। আমার যেন মাথায় হাত পড়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। যদি আমি বাইরে যেতাম তাহলে হয়তো বা সেই ডোয়ার ডাকটি আমার মাথায় পড়তো। বজ্রপাত এত খারাপ জিনিস যা ভাবার বাইরে। আমি খুবই দ্রুত বুটের ভিতর ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দরজাটা আটকে দিয়েছি। এখন যদি বাইরে থেকে কেউ আসে তাহলে আর সহজে ঢুকতেও পারবে না। যদি বাইরে আল্লাহ না করুক কিছু হয়ে যায় তাহলে আমি কিছুটা হলেও রক্ষা পাবো, সে আশায় ভিতরে বসে আছি। আবারও হঠাৎ করে 2-3 জন দরজায় টোকা দিচ্ছে। আমি প্রথমে মনিটরে দেখলাম বাইরে কে আছে। দেখি 3টা লোক। আমার 2টা লোককে একটু চেনা চেনা মনে হলো, তাই আমি দরজাটা খুলে দিলাম। লোক 3টা ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করেই হঠাৎ করে আমি সিসি ক্যামেরায় দেখি একটি লোকের হাতটা নেই, কিন্তু আমি তো স্পষ্ট সামনাসামনি দেখতে পারতেছি লোকটার হাত আছে। সেই ক্যামেরায় কেন ধরা পড়তেছে না? বিষয়টা দেখে যেন আমার মাথায় হাত পড়েছে। লোকটিকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনাদের বাড়ি কোথায়? লোক 3টা আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না। এর ভিতরেই আবারও একজন বাইরে থেকে টোকা দিল। আমি দরজাটা খুলে ওই লোকটিকে বললাম আপনি এখন ভেতরে প্রবেশ করতে পারবেন না। লোকটি আমাকে বলল কেন, কি হয়েছে? আমি লোকটিকে বললাম ভেতরে 3 জন লোক আছে, তারা বের হওয়ার পরে আপনি ঢুকতে পারবেন। লোকটি আমার দিকে যেন খুবই ভয়ানকভাবে তাকিয়ে আছে। লোকটিকে আমি বললাম আপনি একটু বাইরে দাঁড়ান, ওদের মধ্যে কেউ একজন বাইরে বের হলে আমি আপনাকে ভেতরে প্রবেশ করে নিব। লোকটি আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছে। লোকটি আমাকে অখাদ্য কুখাদ্য ভাষায় গালাগালি করতে লাগলো। আমিও লোকটির উপরে কিছুটা রাগী হলাম। পরবর্তীতে ভাবলাম কিন্তু কাস্টমারের সঙ্গে তো খারাপ ব্যবহার করা যাবে না।
এসব ভাবতে ভাবতেই পিছন থেকে দেখলাম একটি আগুনের দলা এসে লোকটির শরীরের উপরে পড়ল। আমি তো হতভম্ব হয়ে তাকিয়ে আছি। লোকটি আমার চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মারা গেল। আমি এসব কিছু দেখে যেন আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি খুবই দ্রুত দরজাটা লেগে দিয়ে এটিএম বুথের ভিতরেই বসে পড়েছি। হঠাৎ করে আমার চোখ গেল মেশিনের দিকে তাকিয়ে দেখি ভেতরে যে 3টা লোক ছিল তারা আর ভেতরে নেই। আমি তো দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু সে লোক 3টা কোথায় গেল? তারা তো দরজা দিয়ে বেরো হয়নি। আমিও তো গেটটি খোলা রেখিনি। এখানে তো ভেতরে ঢোকার বা বের হওয়ার অন্য কোনো রাস্তাও নেই। তাইলে লোক 3টা কোথাও উদা হয়ে গেল? বিষয়টা ভাবতেছি আর যেন আমার মাথা চক্কর দিচ্ছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 4টার মতো বাজে। আমি সকাল হওয়ার অপেক্ষায় আছি। কখনই বা ভোর হবে, কখনই বা আমি এখান থেকে চলে যাব। আমি আল্লাহ আল্লাহ করতেছি আর দোয়া কালাম পড়তেছি। এরই ভিতরেই বাইরে কারো চিৎকার শুনলাম। আমি খুবই দ্রুত বাইরে চলে গেলাম। যে দেখি সেখানে আগুন ছিল, সেই আগুনটাও নেই। সেই লোকটি তো পুড়ে মারা গিয়েছে। তাইলে ওখানে কিছু না হলেও তার শার্টের একটা চিহ্ন থাকবে, তা পর্যন্ত নেই। আমার যেন মাথায় হাত পড়েছে। আমার আরও বুঝতে বাকি রইল না এটা সেই জিনদের কাজ। আমি কি করব? এরই ভিতরেই কিছু একটা শব্দ পেলাম এটিএম বুথের ভিতরে ঢোকার আমি অনেক চেষ্টা করি, কিন্তু ঢুকতে পারে না। ভিতর থেকে লক হয়ে গিয়েছে। আমি ঢুকতে পারতেছি না। দরজাটা খোলার অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। এর ভিতরেই হঠাৎ করে আমার চোখ পড়েছে একটি গাছের ডালে দেখলাম কিছু একটা বসে আছে। এটা তো মানুষের মতো, কিন্তু মানুষটাই বা কে? আমি টর্চ লাইট মারলাম সেই মানুষের উপরে। আমি টর্চ লাইট মারে যেটা দেখলাম, এটা দেখার জন্য হয়তো বা আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানতাম এটা কোনো খারাপ জিনের কাজ, কিন্তু আমি জানতাম না এই জিনিসটাই আমার চোখে পড়বে। আমি গাছের ডালে যেটাকে দেখলাম, এটা অন্য কিছু না, একটি মানুষই, কিন্তু তার মাথাটা ছিল না। বিষয়টা দেখে যেন আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছি। আমার যখন জ্ঞান ফিরলো, আমি দেখলাম এটিএম বুথের ভিতরে আমি শুয়ে আছি। আর আমার কাছে আমার এই সঙ্গে যে লোকটি কাজ করে, আরেকটি গার্ড, সে আমাকে ভিতরে নিয়ে এসেছে। আমাকে বলতেছে, তুমি বাইরে কেন পড়েছিলে? তুমি বাইরে কেন বা গিয়েছিলে? কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়ে কেন বাইরে পড়ে আছো? আমি আমার সে লোককে সব ঘটনা খুলে বললাম। সে লোকটি বলল, এটা তোমার মনের ভুল, অন্য কিছু না। হয়তোবা তুমি অন্য কিছু দেখে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছো। আমি লোকটিকে বললাম, আপনি বিশ্বাস করেন আমি সব সত্যি কথা বলতেছি। লোকটি আমাকে বলল, আমি কেমন করে বিশ্বাস করব? এটিএম বুথের ভিতরেও সব কিছু ঠিক আছে, বাইরেও তো কিছু পড়ার চিহ্ন পেলাম না, আর গেটটাও তো পুরোটাই খোলা ছিল, লাগানো ছিল না। তাইলে তো আমার কথা আমি কেমন করে বিশ্বাস করব? আমিও ভাবতেছি, হ্যাঁ এটাই তো বাস্তব। আমিও তো বাইরে কিছুই পাইনি, কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি সে লোকটি ওখানে পুড়ে মারা গেল। তাইলে সে লোকটি গেল কোথায়? আর একটি আগুনের ফুলকিও নেই। শুধু তাই না, একটু ছাইও পড়ে নেই সেই জায়গায়। আমি ওখানে আর কি বলবো? আমি ওখান থেকে উঠে খুবই দ্রুত আমার বাড়িতে চলে যাই। যে তার পরের দিন থেকে আমি আর কাজে যাই না। আমার 7 থেকে 8 দিন খুবই জ্বরে আমি বেহাল হয়ে পড়ে আছি। এর ভিতরেই আমার অফিস থেকে ফোন দিয়েছে। আমি অফিসে জানালাম আমি আর কাজে যাব না। তাই বলে আমি ফোনটা কেটে দিলাম। আমার বেশ কয়েকদিন বেশ ভালোই জ্বরটা কমে যাওয়ার পরে আমি ঢাকায় চলে আসি। তারপর থেকে তো আমি এখনো ঢাকায় আছি। আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করব সোহান ভাই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, আমার ঘটনাটি অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছোট্ট একটি ঘটনা বলতে চেয়েছিলাম, বলতে যে এত বড় হবে ভাবতেও পারিনি। যাই হোক, আমার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই পার্সোনালি আমাকে জানিয়ে দিবেন। আমি আর কথা বলাচ্ছি না, শুনবে আপনি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
যাই হোক, আবু বকর ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এর আগেও একটি ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছিল, সেই ঘটনাটিও অসম্ভব সুন্দর ছিল। ঘটনাটি তো বেশ ভালোভাবেই আমি পড়েছি, পড়ে বুঝে শুনে আমি রেকর্ড করেছি। যাই হোক, আগের ঘটনাটি আপনারা বেশ মনোযোগ সহকারে শুনেছিলেন। এইবারকের ঘটনাও আশা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরব, এই ঘটনাটি প্রথমে শুনে আমার প্রচণ্ড হাসি পেয়েছিলাম। তারপরে পুরো ঘটনাটি যখন আমি মনোযোগ দিয়ে পড়লাম, লাস্টের কয়েক মিনিট সত্যি খুবই ভয়ানক। ঘটনাটি শুনে যেন আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গেল। এত ভয়ানক ঘটনা আমি মনে হয় না আগে কখনো পড়েছি বা আপনাদের মাঝে প্রকাশ করেছি। আজকের ঘটনাটি সত্যি খুবই ভয়ানক। আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল ঘটনাটি পড়ে। যাই হোক, আমাকে থেকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বলতে চাচ্ছি, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রুবেল ইসলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম। আমি এবার প্রথম, শুধু এবার না, জীবনে প্রথম কোনো ইউটিউব চ্যানেলে আমি ঘটনা তুলে ধরবো আমি ভাবতেও পারিনি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আপনার কাছে একটি ঘটনা পাঠালাম। আশা করব ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি নানার বাড়ি থেকে আমার বাড়িতে আসতেছি রাতের বেলা। রাত প্রায় তখন 2টা বেজে গিয়েছে। আমি আসতেই হঠাৎ করে রাস্তার ভিতরে গাড়িটা নষ্ট হয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে হেঁটে আসতেছি। আস্তে আস্তে হঠাৎ করে একটি জঙ্গলের ভিতরে চলে আসি। জঙ্গলের ভিতরে একা একা ফোনের লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে কানের ভিতরে আমার একটি ব্লুটুথ মানে ইয়ারবাস। আমি গান শুনতেছি আর নিরিবিলি রাস্তায় হেঁটে আসতেছি। মূলত আমার ভালোই লাগতেছে হাঁটতে, হাঁটে আসতেছি। আস্তে আস্তে হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ডাকতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আর একটু এগিয়ে গিয়েছে, হঠাৎ করে আমার সামনে কেউ একজন দাঁড়ালো। লোকটাকে অনেক ভালো লাগলো আমার। লোকটা অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমি লোকটাকে সালাম দিলাম। লোকটি সালামের জবাব দিল, আমাকে বললো কোথায় যাবেন। আমি বললাম সামনের দিকে যাচ্ছি, আমার নানের বাড়ি থেকে আমার বাড়িতে যাচ্ছি। মূলত ভাই কেউ কষ্ট নেবেন না, আমি আমার গ্রাম বা আমার অঞ্চলের ঠিকানাটা আপনাদের মাঝে প্রকাশ করলাম না। যাই হোক, চলুন ঘটনায় যাই। আমি লোকটাকে আমার ঠিকানা বললাম। লোকটা আমাকে বললো আমি ওইদিকে যাব, চলুন একসাথে যাওয়া যাক। আমি বললাম ঠিক আছে চলুন। লোকটা আমার সঙ্গে হেঁটে যাচ্ছে আর গল্প করতেছে। হঠাৎ করে গল্প ফাঁকে আমাকে বলতেছে আপনি কি রিলেশন করেন। আমি বললাম আরে না, রিলেশন কি জিনিস আমি জানি না, ওর তো এখনো দুধের দাঁতে পড়েনি। লোকটা মুচকি হেসে উঠলো, উঠে বলতেছে আমি একটা রিলেশন করেছিলাম, মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তার একটা বদ অভ্যাস আছে। আমি বললাম কি সেই বদ অভ্যাস। লোকটা কৌতূহলবশত আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে করেছি হয়তো বা লোকটা রাগ করেছে। আমি লোকটিকে বললাম আপনি কি রাগ করেছেন। লোকটি আবারও মুচকি হেসে উঠে বললো আরে না, কিসের রাগ। লোকটি আমাকে বললো আচ্ছা তুমি রিলেশন করনি কেন, নাকি কোনো মেয়ে তোমাকে দেখে পাত্তা দেয় না। আমি হেসে উঠলাম, হেসে উঠে বললাম সত্য কথা বলতে আমাকে কেউ পছন্দ করে না, যার কারণে হয়তো আমার এখনো রিলেশন হয়নি। লোকটি বলল হবে হবে, খুব শীঘ্রই হবে, আমি দোয়া করি তোমার রিলেশন খুব শীঘ্রই হবে। লোকটি আমাকে বলল আচ্ছা তুমি কি জানো আমার রিলেশন কেমন করে হয়েছে, শুনতে চাও। আমি বললাম হ্যাঁ তাহলে তো ভালোই হয়, হাঁটতে হাঁটতে বলে ফেলুন আপনি কিভাবে রিলেশন করেছিলেন, যদিও আপনাকে দেখে কিছুটা শিখতে পারি।
লোকটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, চলো সামনে দিকে এগোনে যাক। আমি বললাম, আচ্ছা চলুন। তার আগে আপনি গল্প শুরু করুন। লোকটি বলতে লাগলো, আমি একদিন ভার্সিটি থেকে বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে একটি মেয়ে আমার সামনে পড়ে। মেয়েটাকে দেখে আমার প্রচন্ড ভালো লাগে। মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায়? মেয়েটি হেসে উঠে বলতেছে, ভাইয়া আমার বাড়ি ওইদিকে। আপনি তো আমার বড় ভাই, আমাকে একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিবেন? আমি প্রচন্ড অবাক হলাম। মেয়েটিকে বললাম, আরে কিসের ভাইয়া, আমি আপনার কোন দিক দিকে ভাইয়া? আমাকে দেখে আপনার কোন দিক দিয়ে ভাইয়া মনে হচ্ছে? মেয়েটা আমাকে বলল, কেন, আপনি কি অর্ধেক আপু অর্ধেক ভাইয়া? তাই বলে মেয়েটি হেসে উঠল। আমার তো মন মেজাজ প্রচন্ড খারাপ। মেয়েটিকে বললাম, আপনি আজে বাজে পেশাল কম পারেন, আপনার বাড়ি কোথায় তাই বলুন। মেয়েটি বলল, কেন, আপনি কি বিয়ের প্রস্তাব পাঠাবেন? আমি কিছুটা খুশি হলাম। আমি মনে মনে ভাবতেছি আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। আমি কোনো কথা বলতেছি না। মেয়েটি বলল, ফালতু লোক, আমার সামনে থেকে সরুন, নাহলে কিন্তু জুতা খুলে বাড়ি মারবো। আমার মনটা খারাপ হয়ে গেল সে সময়। আমি মেয়েটিকে বললাম, না, আমি সামনে থেকে সরবো না, আপনি কি করবেন? মেয়েটি আমাকে বলল, সামনে থেকে না চলে জুতাতে বাড়ি মারবো। তাই বলে মেয়েটি জুতা হাতে নিল খুলে। আমি তো ভয়ে ওখান থেকে এক দৌড়ে সামনে দিকে পালিয়ে গেলাম, যে আমার ভার্সিটির গেটের সামনে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। পিছন দিকে তাকিয়ে দেখি মেয়েটি নেই। আমি বলতেছি, মেয়েটির হাত থেকে আজকের মতো বেঁচে গেলাম, কিন্তু এইবার দেখা হলে মেয়েটিকে সরাসরি প্রপোজ করব, তাতে যা হওয়ার তাই হবে। তাই বলে আমি ওখান থেকে চলে গেলাম আমার বাড়িতে। বাড়িতে যেয়ে শুয়ে পড়েছি। আমার ভালো লাগতেছে না। আর আম্মু এলো, এসে আমাকে ডাক দিচ্ছে। আমি উঠলাম। ওরা বলতেছে, কি হয়েছে, ডাকতেছে কেন? আমার আম্মু আমাকে বললো, কি রে, খাবার খাবি না? শুয়ে পড়। আমি বললাম, না, খাবার খাবো না, ভালো লাগতেছে না। আমার আম্মু আমাকে প্রচন্ড বকাবকি করলো। একে তো মেয়ের জুতা দিয়ে বাড়ি খেয়ে এসেছে, এটা তো বাড়ি খাওয়ার মতোই, আবার এসে বাড়িতে চিল্লাচিল্লি, এসব আর ভালো লাগে না। তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলাম। সোজা দোকানে এসেছি। দোকানে এসে দোকান থেকে একটি সিগারেট নিলাম। নিয়ে সিগারেটটা নিয়ে একটা টান দিয়ে যখনই ঘুরলাম, আমার সামনে যেন সিংহর মতো একটি লোক দাঁড়িয়ে আছে। এটা অন্য কোনো লোক না, এটা আমার সব থেকে ভালোবাসার মানুষ, সব থেকে প্রিয় মানুষ, আবার সব থেকে বিরক্তজনক মানুষও। সে অন্য কেউ না, আমার বাবা। আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছে, হাতে একটি লাঠি। আমার মনে হয় আব্বু আমাকে আগেই টের পেয়েছে, তাই লাঠিটা সঙ্গে করে নিয়ে এসেছে। আমার আব্বু আমাকে বলতেছে, কি রে, দোকানে কি করিস, তোর হাতে কি? আমি তো কোনো কথা বলতে পারতেছি না, কারণ আমার মুখ ভর্তি ধোঁয়া। যদি কথা বলি তাহলে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে যাবে, আর যদি কথা না বলি তাহলেও মার আবার নিশ্চিত। আমার আজকে মার খেতেই হবে। কি করব বুঝতে পারতেছি না। আব্বু আমাকে ধমক দিয়ে বললে, কি রে, কথা বলছিস না কেন? তুই এখানে কি করতেছিস বিকালবেলা? যাবা সেটা। আমি ওখান থেকে পালানোর চেষ্টা করলাম। আমার আব্বু আবার আমার সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে যে, তোর হাতে কি দেখি, হাত খোল। আমি আর হাত বের করতেছি না। ভয়ে ভয়ে পিছন থেকে সিগারেটটা ফেলে দিলাম, দিয়ে পাটা আস্তে করে সিগারেটের উপরে রাখলাম। আমি হাতটা বের করে দিলাম, হাত দেখালাম। ওরা বলছে, তুই কথা বলতেছিস না কেন? হাতে তো কিছুই নেই, আমিও দেখতে পারতেছি, তুই কথা বলতেছিস না কেন? এখানে কি করিস তুই বলে যা। আমি কথা বলতে পারতেছি না। আব্বু লাঠিটা বের করলো। লাঠি তো আমি আগে দেখেছি, কিন্তু এবার বের করে হাতে নিল, নিয়ে বলছে, কথা না বললে লাঠিতে বেড়াবো তোকাজকে এই রাস্তার মাঝখানে পিটবো। আমি আব্বুকে বললাম, আমাকে ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে ধোঁয়া বেরিয়ে গিয়েছেন। আব্বু আমাকে বলতেছে, জানোয়ার, তুই সিগারেট খাস। আমি আগেই সন্দেহ করছি তুই সিগারেট খাস, আজ তোকে হাতে নাতে পেয়েছি।
আজকে তোকে কে বাঁচাবে? তাই বলে আব্বু আমাকে লাঠিটা নিয়ে ধাওয়া দিল। আমি দৌড়িয়ে চলে গেলাম অন্য জায়গায়, যে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। আমিও পড়ে গেলাম, মেয়েটাও পড়ে গিয়েছে। আমি মেয়েটার দিকে তাকালাম, তাকিয়ে যেন আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। এটা সেই মেয়ে যাকে আমি প্রপোজ করার জন্য ঘুরে বেড়াচ্ছি, যার সঙ্গে কিছুক্ষণ আগে আমার ঝগড়া হয়েছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে খুবই খারাপভাবে গালাগালি করতে লাগলো। আমি বসে থেকে গালা হাত দিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছি। মেয়েটার আসলে খুব সুন্দর দেখতে লাগে। মেয়েটা সত্যি খুব কিউট। মেয়েটা রাগ হলে আরো সুন্দর লাগে। তার ফর্সা গাল, গাল দুটো যেন আপেলের মতো হয়ে থাকে। মেয়েটি আমাকে অনেক গালাগালি করলো। আমি কোনো কথা বলতেছি না, মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি তার পা থেকে জুতাটা খুলে আবার মুখে ছুঁড়ে মেরেছে। আমি বাড়ি খেয়ে ওখান থেকে আবার দৌড়ে পালালাম। একে একে 2বার মেয়েটির জুতার বাড়ি খেলাম। ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে। এসে আবার সেই চিল্লাচিল্লি, আব্বু রাগারাগি করতেছে। আমার আম্মু আমাকে প্রচন্ড রাগারাগি করলো। আমি রাগে ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়েছি। তখন মাগরিবের আজান দিয়ে ফেলেছে। আমি শুয়ে পড়েছি, কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়েছি। আমার আম্মু আমাকে অনেক ডাকাডাকি করেছে খাবার খাওয়ার জন্য। আমি উঠিনি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে চলে গেলাম কলেজে। কলেজ থেকে আসার সময় আবার সেই মেয়েটির সঙ্গে দেখা। মেয়েটা আমাকে দেখে গালাগালি করতে লাগলো। আমি আর মেয়েটির সঙ্গে কথা বললাম না। আমি সোজা ওখান থেকে হাঁটতে লাগলাম। মেয়েটা আমাকে গালাগালি করতেছে। আমি মেয়েটির সঙ্গে কোনো কথাই বলিনি, কিন্তু মেয়েটি এবার আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করলো, হয়তো বা এটা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো মেয়েটিকেই তেমন কিছু বলিনি, তার সঙ্গে কথাও বলিনি। সে আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করতেছে? আমার তো এর আগে কোনো ভুল ছিল না, সবকিছুই দুর্ঘটনা। হ্যাঁ, একবার ভুল করেছিলাম। প্রথমে সে মেয়েটাকে দেখে ভালো লেগেছিল। আমি ভাবতে পারিনি এই সামান্য বিষয়ে মেয়েটি আমার উপরে এতটা ক্ষিপ্ত হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মেয়েটির সঙ্গে আর কোনো কথা বলবো না। ওর সঙ্গে দেখা হলেও আমি কোনো কথা বলবো না। এসব কিছু ভাবতে ভাবতে আমি ওখান থেকে চলে যাই আমার বাড়ির দিকে। মেয়েটা আমাকে রীতিমতো গালাগালি করতেছে। পুরো রাস্তার লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো, চোরের মতো ওখান থেকে পালিয়ে এলাম। এসে সোজা আমি আমার ঘরে চলে যাই। দেখলাম আমার আম্মু রান্নাঘরে। আমার আম্মু আমাকে ঘরে যাওয়া দেখেছে। আমার আম্মু আমার পিছন পিছন আমার ঘরে এলো। এসে আমাকে বলছে, কিরে বাবা, তুই সোজা ঘরে এলি, আমার সঙ্গে তো কোনো কথা বললি না। আমি কিছুই বললাম না। আমার আম্মু আমাকে বলতেছে, তুই তো এরকম কখনো করিসনি, এখন কেন করতেছিস? কি হয়েছে তোর, মন খারাপ? আমি বললাম, হ্যাঁ আমার মনটা খারাপ। আমার আম্মু বললো, আচ্ছা মন খারাপ করিস না, চল তোর আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি, যে খেয়ে নিবি। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম রান্নাঘরে। আমি মূলত রান্নাঘরেই বেশি খাবার খাই। রান্নাঘরে যেয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে আম্মুর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে চলে এলাম আমার ঘরে। ঘরে এসে সোজা শুয়ে পড়েছি। কিছুক্ষণ পরে আমার ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়েছি। সেই রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিয়ে নাস্তা করে চলে গেলাম আবার কলেজে। কলেজে যাওয়ার পরেও সেই মেয়েটির সঙ্গে আবারও দেখা। এবার কোনো কথা বললাম না। কলেজ থেকে ফিরে এসেছি যখন, সেই সময়ও মেয়েটির সঙ্গে দেখা। মেয়েটির সঙ্গে এবারে কোনো কথা বললাম না। ঠিক তার পরের দিন আবারও আমি কলেজ থেকে ফিরে আসতেছি। আসার সময় মেয়েটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। সেদিন আবারও মেয়েটির জুতা নিয়ে আমাকে তাড়া করেছে। প্রায় আধা ঘন্টার মতো আমাকে জুতা নিয়ে তাড়া করেছিল। সেদিন কেটে গেল। তারপরের দিনও সেম একই ঘটনা। আবারও মেয়েটির গালাগালি শুনতে হলো আমার। জানি না আমার সঙ্গে সব কি হচ্ছে। প্রত্যেক দিন এই একই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যাচ্ছে। আমি রাগ করে শহরে চলে আসি।
তখন থেকে এখন পর্যন্ত আমি শহরে আছি। বিশ্বাস করবেন না সুমন ভাই, ঘটনাটি শুনে আমার প্রচন্ড হাসি পেয়েছিল। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদেরকে বললাম এই বিষয়ে। যাই হোক, এখন ভয়ানক বিষয়ে কথা বলি। আসলে আমি কেন বলেছিলাম লাস্টের দিকে ভয়ানক কিছু ঘটনা আছে, আসলে আমি এই বিষয়টা এখনো তুলে ধরিনি। এখন আপনাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরবো। যাই হোক, চলুন ভয়ানক ঘটনা থেকে ঘুরে আসা যাক। দুজনে কথা বলতে বলতে একটি গাছের নিচে বসে পড়েছিলাম। সেই গাছের নিচে এখনো বসে আছি। হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ একজন ডাকতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আমি মনে করলাম হয়তো আমার মনের ভুল। লোকটাকে আমি বললাম, আচ্ছা এখান থেকে ওঠা হোক, এখন অনেক বসে থেকেছি, এখন সামনের দিকে এগোনো যাক। তাই বলে লোকটির সঙ্গে আমি সামনের দিকে এগোচ্ছি আর গল্প করতেছি। হঠাৎ করে আমার ঘাড়ে কেউ একজন হাত দিল। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউই নেই। আমি মনে করেছি হয়তোবা আমার সঙ্গে যে লোকটি আছে সে হাত দিয়েছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কি এবার ঘাড়ে হাত দিচ্ছ কেন, শরীরে খারাপ লাগতেছে? লোকটি আমাকে বললো, আর না, তা আমি কেন তোমার ঘাড়ে হাত দিতে যাব? আমি আর কিছু বললাম না, দুজনে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে সামনে দেখি একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি সাদা পোশাক পরে। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। যখন লোকটির চোখে আমার চোখ পড়লো, আমার কলিজাটা যেন শুকিয়ে গিয়েছে। দেখলাম ওটা কোনো মানুষ না, এটা একজন জিন। কারণ তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে, তার চোখের মণিটা দেখা যাচ্ছে না। লোকটি আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। পিছন দিকে তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল সে নেই। আমি ভয়ে যেন আমার শরীরটাও অবশ হয়ে গেল। আমি কোনো দিকে নড়াচড়া করতে পারতেছি না। আমি কি করব? লোকটিকে দেখে তো আমার সারা শরীর কাঁপতে লাগলো। হঠাৎ করে পিছনে দেখলাম আরো একটি লোক। আমি পিছন দিকে ঘুরে তাকাই, তাকিয়ে দেখি আমার সঙ্গে যে লোকটি ছিল ঠিক ওই লোকটি। কিন্তু তার এরকম চেহারা কেমন করে হলো? তার সারা শরীর দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো জিন বা আত্মার কাজ। আমি এটাও ভাবতেছি, আত্মা বলতে কিছু হয় না, তার মানে কি এটা কোনো জিন ছিল? এই জিন আমার সঙ্গে এতক্ষণ কথা বললো। সারা রাস্তা এলাম, ছেলেটির সঙ্গে অনেক ভালো ভালো কথা বলেছি, কিন্তু এইবার যে তার ভয়ানক রূপ দেখবো আমি এটা ভাবতেও পারিনি। আমি ওখান থেকে দৌড়িয়ে পালালাম। পালিয়ে সামনে দিকে এগিয়ে আসতেছি। হঠাৎ করে দেখলাম সামনে একটি বড় বট গাছ। বট গাছের পিছনে আমি লুকিয়ে পড়েছি। হঠাৎ করে আমার চোখ পড়লো বট গাছের ডালে। দেখলাম সে লোকটি বট গাছের ডালে ঝুলতেছে। আমি আবার ওখান থেকে দৌড়িয়ে পালানোর চেষ্টা করি। দেখি সে লোকটি আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। আমার তো ভয়ে কলিজাটা শুকিয়ে গিয়েছে। আমি ওখান থেকে আবার দৌড় দিলাম। দৌড়ের সামনে দেখি এগিয়ে যাচ্ছি। দৌড়াতে দৌড়াতে দেখলাম একটি বাড়ি। বাড়িটা দেখে আমি যেন কিছুটা আনন্দিত হলাম, কারণ বাড়িতে আলো জ্বলতেছে, তার মানে ঘরের ভিতরে কেউ একজন আছে। আমি দৌড়ে চলে গেলাম বাড়িটির গেটের সামনে। যে কলিং বেল দিতেই একটি বয়স্ক লোক এসে দরজাটা খুলে দিল। আমাকে বলতেছে, আমি জানি তোমাকে কোন একটা জিন তাড়া করেছে, তুমি বাইরে থেকো না, খুব শীঘ্রই ঘরের ভিতরে চলে এসো। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম রুমের ভিতরে। আমাকে লোকটি বলল, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি, তুমি খাবার খেয়ে নিবে। তাই বলে লোকটি ওখান থেকে চলে গেল। আমি হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে আমার রুম থেকে বাইরে বেরোলাম। বেরিয়ে দেখি লোকটি টেবিল ভর্তি খাবার রেখে দিয়েছে। লোকটি আমাকে বলতেছে, তুমি খাবারগুলো খেয়ে নাও, তুমি অনেকক্ষণ যাবত হয়তোবা দৌড় পারতেছ। আমি লোকটিকে বললাম, আপনি কেমন করে জানলেন এসব কিছু? আমাকে কোনো একজন জিন তাড়া করেছে। লোকটি বলল, আমি জানি এই আশেপাশে কি থাকে আর কি না থাকে। আমার আশেপাশে অনেক জিনেরাই বাস করে। এখানে যদি কেউ আসে তাকে তারা মেরে ফেলে। যদিও কিছু লোক বেঁচে যায় আমার এখানে আসার কারণে। তুমি আমার এখানে সম্পূর্ণই নিরাপদ, তোমার কিছুই হবে না। তাই বলে লোকটি আমাকে খাবার দিল, আমি খাবার খেয়ে নিলাম। লোকটির সঙ্গে বাড়তি কোনো কথা বললাম না। খাবার খেয়ে লোকটি আমাকে বলল, তুমি ওই রুমে ঘুমিয়ে পড়বে।
আমার কোনো সমস্যা হবে না, সকালে উঠে এখান থেকে চলে যেও। আমিও আর দেরি করলাম না, খাবার খেয়ে উঠে বিছানায় যেয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ঘুমটা ভাঙলো। আমি উঠে দেখি সকাল হয়ে গিয়েছে, ঘরের ভিতরে কেউই নেই। লোকটিকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আমি আর দেরি করলাম না, ওখান থেকে সোজা চলে এলাম আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পর থেকে আর কোনো আমার সমস্যা হয়নি, তবে মাঝে মধ্যে কারো একজন কান্নার আওয়াজ শুনতে পাই, আর কেউ একজন আমাকে ডাকে। তবে তারা আমার কোনো ক্ষতি করে না, কিন্তু মাঝে মধ্যেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে যায়। যাই হোক সুমন ভাই, আমি বলেছিলাম ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, তাই ছোট্ট একটি ঘটনার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি পাঠিয়ে দিলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। যাই হোক ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না ভাই, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, রুবেল ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, কারণ এরকম নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে আমি উপহার দিয়ে থাকি। যদি ঘটনাগুলো শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আরও ঘটনা পেয়ে যাবেন। অবশ্যই ওখান থেকে ঘটনাগুলো শুনে আসবেন। আর ঘটনাগুলো শুনে যদি আপনাদের ইচ্ছা জাগে আমাদের কাছে আপনারা ঘটনা পাঠাবেন, তাহলে অবশ্যই আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আপনাদের মতো আরও অনেকেই আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে। একে একে অনেক ঘটনাই আমার কাছে জমা আছে। এই 3 দিনে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা আবারও এসেছে। যে ভাই ও বোনেরা আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিয়েছে তাদের নাম আমি প্রকাশ করব। প্রথমেই রবিউল ইসলাম ভাই আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে। এ পর্যন্ত রবিউল ইসলাম ভাই আমার কাছে প্রায় 7 থেকে 8টি ঘটনা পাঠিয়ে দিয়েছেন। আরও আমার নিয়মিত একজন শ্রোতা, তার নাম মোসাম্মদ রুবিনা খাতুন। রুবিনা খাতুন আমার কাছে আবারও একটি ঘটনা পাঠিয়েছে। রুবিনা খাতুনের একটি ঘটনা আমার কাছে অলরেডি জমা আছে, সেটা এখনো রেকর্ড করিনি, তবে ওটার থেকে এটা একটু বেশি ভালো। আমি নেক্সট টাইম রুবিনা খাতুনের এই ঘটনাটি রেকর্ড করব। যাই হোক, তারপরে আবার এক আপু আমার কাছে ঘটনা পাঠিয়েছে, মোসাম্মদ মনিকা ইসলাম। মনিকা ইসলাম আমার মনে হয় এবারে প্রথম একটি ঘটনা পাঠালো। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই আপনার ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে এক ভাই পাঠিয়েছে মোহাম্মদ জাকির আলম। জাকির আলম ভাইয়ের নতুন এবারে প্রথম আমার কাছে ঘটনা পাঠালো। যাই হোক, তারপরে আরো একটি ভাই, নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন ভাই এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল মনে হয়, এবারে দ্বিতীয়। যাই হোক, তারপরে আরো একটি ভাই, তার নাম মোহাম্মদ ইখতিয়ার আলম। ইখতিয়ার আলম নতুন ঘটনা পাঠিয়ে দিয়েছে। তারপরে আরো একটি আপু, মোসাম্মদ রুমি খাতুন। রুমি খাতুন এর আগে একটি ঘটনা পাঠিয়েছিল। যাই হোক, তারপরে আরো একটি আপু আমার কাছে একটি ঘটনা পাঠিয়েছে। সম্ভবত মেয়েটি সৌদি আরব থাকে, নাম মোসাম্মদ রুবিনা আলম। রুবিনা আলম নতুন একটি ঘটনা পাঠিয়ে দিয়েছে। তারপরে আরো একটি ভাই আমার কাছে ঘটনা পাঠিয়েছে, নাম মোহাম্মদ জাব্বার হোসেন। জাব্বার হোসেন নতুন এবার ঘটনা পাঠিয়েছে আমার কাছে। যাই হোক, এরকম আরো বেশ কয়েকজন আমার কাছে ঘটনা পাঠিয়ে দিয়েছে। আমি সবার নামটি ভিডিওর মাঝখানে প্রকাশ করতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকিগুলোর নাম প্রকাশ করব। যাই হোক, আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারে। আপনার ঘটনাটি যদি ভয়ানক এবং ভালো হয় তাহলে আমরা সবার আগে আপনার ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে দিব। যাই হোক, আমি আর কথা বলাতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রাশেদ প্রথমবারের মতো আপনাদের কাছে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধুর সঙ্গে ঘটে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। যাই হোক, আমি আর কথা বানাচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বন্ধু নাম রায়হান। রায়হান আর আমরা দুজনে ঢাকায় থাকি। আমার বন্ধু রায়হান অনেকদিন যাবৎ বলতেছে আমরা কোথাও ঘুরতে যাই।
কিন্তু কাজের চাপের কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না। সময় করে একদিন দুজনে ঘুরতে গেলাম চাঁপাইনবাবগঞ্জ। ওখানে যে একটি গ্রামে উঠলাম। গ্রামের এক কোনায় একটি পাকা বাড়ি আছে, বাড়িটা দোতলা। ওই বাড়িতে আমাদেরকে থাকতে দিল। আমরা একটি লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তার নাকি পরিচিত কেউ একজন আছে, সে আমাদেরকে ওই বাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার সঙ্গে যে লোকটি গিয়েছিল সে ওখান থেকে চলে এসেছে। আমরা দুজনেই সেই বাড়িতে থেকে যাই। আমরা ঘরের ভিতর প্রবেশ করলাম। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বন্ধু হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো। আমি আমার বন্ধুকে বললাম, কি হয়েছে? আর বন্ধু বলল, পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুই তো সামনের দিকে তাকিয়ে আছিস, পিছনে কেমন করে দেখতেছিস? আমার বন্ধু বলল, সামনে আয়না দেখ, আয়নাতে দেখা যাচ্ছে। আমি আয়নার দিকে তাকিয়ে দেখি কেউই নেই। আমি রায়হানকে বললাম, এখানে তো কেউই নেই। রায়হান বলল, ভালোভাবে দেখ, আছে দেখ, কেউ একজন দাঁড়িয়ে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না, একটি ছায়ার মতো। আমি রায়হানকে বললাম, তোর কি মাথায় সমস্যা হয়েছে নাকি? চল ভেতরে চল। তাই বলে আমি তাকে ধমক দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাই। একটি রুম দেখলাম, রুমটা বেশ সাজানো গোছানো। রুমটা আমার বেশ পছন্দ হয়েছে। রুমের ভেতরেও ঢুকে পড়লাম। ঢুকে কাপড় চোপড় রেখে আমি গোসল করতে চলে গেলাম। আমি গোসল করে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমার বন্ধু রায়হানকে দেখলাম মন মরা হয়ে বসে আছে। আমি রায়হানকে বললাম, কি হয়েছে তোর, মন খারাপ কেন? রায়হান বলল, তখনকে সেই ঘটনাটা আমি ভুলতে পারতেছি না। কেউ তো একজন দাঁড়িয়ে ছিল, তুই তাকে কেন দেখতে পেলি না? নাকি দেখেও না দেখার ভান করলি? আমি বললাম, এটা তুই কি বলিস? তুই আমার ছোটবেলার বন্ধু, আমি এতদিন যাবৎ তোর সঙ্গে আছি, এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে? আমার বন্ধু রায়হান বলল, না তা না। আমি বললাম, তাহলে তুই কেমন করে আমাকে অবিশ্বাস করলি? রায়হান বলল, এখানে অবিশ্বাসের কিচ্ছু না, যাই হোক এগুলা বাদ দে, আমি গোসল করে আসি। তাই বলে রায়হান গোসল করতে চলে গেল। সে গোসল করতে লাগলো। হঠাৎ করে সে আবারও চিৎকার দিয়ে উঠলো। উঠে দৌড়িয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলো, এসে আমার গলা চেপে ধরলো। আমি রায়হানকে বললাম, আবার কি হয়েছে? রায়হান বলল, তাড়াতাড়ি তুই বাথরুমে যা, যে দেখ কি অবস্থা। আমি বাথরুমের ভিতরে চলে গেলাম, যে দেখলাম কিছুই নেই। আমি বেরিয়ে এসে রায়হানকে বললাম, কি হয়েছে? রায়হান বলল, পানির জায়গাতে রক্ত আসতেছে। আমি বললাম, তোর কি আসলেই মাথায় সমস্যা হয়েছে? তুই চল তো দেখি কোথায় রক্ত। যে দেখলাম কিছুই নেই। রায়হান বলল, এক্ষুনি তো রক্ত আসতেছিল, এখন পানি কই থেকে এলো? সারা গোসলখানাটা রক্ত দিয়ে মেখে গিয়েছিল, এখন পানি কোথায় থেকে এলো? আমি রায়হানকে বললাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই গোসল কর। তাই বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি। রায়হান গোসল সেরে নিয়ে বাইরে এলো। আমরা বাইরে ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে একটি বয়স্ক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। লোকটিকে আমি সালাম দিলাম। লোকটি সালামের উত্তর দিল, দিয়ে বলল, তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। আমি বললাম, আমরা এখানে নতুন এসেছি, আমরা এখানে বেড়াতে এসেছি। লোকটি আমাদেরকে বলল, তোমরা থাকো কোথায়, কার বাড়িতে এসেছো? আমার বন্ধু রায়হান বলল, আমরা কারো বাড়িতে আসিনি, আমরা মূলত আমার একটি পরিচিত লোকের সঙ্গে এখানে এসেছিলাম। সে আমাদেরকে এই গ্রামের একখানি যে বিল্ডিংটা আছে দোতলা, সেই বাড়িতে আমরা উঠেছি, আমাদেরকে ওখানে রেখে গিয়েছে। লোকটি আমাদের দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটি আমাদেরকে বলল, তোমরা ওই বাড়ি সম্পর্কে কি কিছু জানো? ওটা কার বাড়ি? কবে থেকে ওইভাবে পড়ে আছে? আমরা বললাম, না, আমরা তো কিছুই জানি না। কেন, কি হয়েছে? ওটা কার বাড়ি? লোকটি আমাদেরকে বলল, ওই বাড়িটা ছিল একটি কবিরাজের। কবিরাজের সঙ্গে 3টা জিন থাকতো। কবিরাজ মারা যাওয়ার পরে জিনগুলা এই বাড়ি ছেড়ে যায়নি, 3টা জিনেই বাড়িতেই আছে। তোমরা ভুলেতেও কেউ রাত্রেবেলা ছাদে উঠবা না, কথাটা যেন মনে থাকে। ছাদে উঠলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, তাই কথাটা তোমরা মাথায় রেখো। তাই বলে লোকটি আমাদের কাছ থেকে চলে গেল। আমরা লোকটিকে অনেকবার ডাক দিলাম, লোকটি আমাদের দিকে আর তাকালো না, লোকটি চলে গেল।
আমরাও ওখান থেকে হাঁটতে লাগলাম। পুরো গ্রামটা ঘুরে দেখলাম। সন্ধ্যার সময়ে আমরা দুইজনে বাসায় চলে এসে খাবো কি, রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা আবারও বের হলাম, যদি কোনো হোটেল পাই তাহলে সেখান থেকে খাবার খেয়ে নিব। তখন প্রায় রাত 8টা বাজে। হাঁটতে হাঁটতে বাজারে বিলে চলে গেলাম। বাজারে এসে দুইজনে হোটেল খেয়ে আবারও বাসায় ফেরত আসি। তখন প্রায় 10টা বেজে গিয়েছে। আমি আমার বন্ধু রায়হানকে বললাম, এখন আমি ঘুমাবো, তুই কি ঘুমাবি? রায়হান বলল, হ্যাঁ ঘুমাবো। তাই বলে আমরা দুইজনেই ঘুমাতে চলে গেলাম। একই বিছানায় দুইজনে শুয়ে আছে। হঠাৎ করে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমানটা খুবই অস্বাভাবিক মনে হলো, কারণ তার সঙ্গে আমি আজ নতুন থাকি না। অনেকদিন যাবৎ আমরা একসাথে থাকি। সে তো রাত 2টা-3টা না বাজা পর্যন্ত ঘুমায় না। আজকে 11টা না বাজতে ঘুমিয়ে পড়েছে। আমি মনে করেছি সারাদিন অনেক হাঁটাচলা করেছে, তার কারণে হয়তো বা হাত পা ব্যথা করতেছে, যার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ঘুম আসতেছে না। অনেকক্ষণ পরে আমার চোখে যেন ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর আমার বন্ধু হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল। আমি লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠে দেখি বিছানায় আমার বন্ধু রায়হান নেই। রায়হানের কোথায় গেল? কোথা থেকে চিৎকার দিল? আমি দৌড়িয়ে রায়হানের কাছে বেড়ে চলে গেলাম। রায়হানকে খুঁজতে খুঁজতে দেখি রায়হান ছাদে চলে গিয়েছে। আমি রায়হানকে বললাম, তুই ছাদে কি করিস? রায়হান আমাকে বলল, আমি ছাদে কিছু একটা পড়ার শব্দ পেলাম, তাই ছাদে এসেছি। এসে দেখলাম ওই কোনায় একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা আমার দিক তাকিয়ে আছে। সে কোনো ছায়া না, আমার বিশ্বাস সে হয়তোবা সেই জিন হতে পারে। আমি রায়হানকে বললাম, জিন দেখেছিস তা কি হয়েছে, তাই এভাবে চিৎকার দিয়ে ওঠে? আর তুই এখানে কেন এখনো দাঁড়িয়ে আছিস, নিচে যাসনি কেন? রায়হান বলল, সেই ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ছায়া কিভাবে তোর দিকে তাকিয়ে থাকবে? ছায়াটা ছায়া হয়ে থাকে। রায়হান বলল, সে ছায়া হলেও তার চোখ দুটা লাল রঙের ছিল, তার চোখ দিয়ে যেন আগুন পড়তেছে। সেই ছায়াটা খুবই ভয়ানকভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি যেন দেখে আর দাঁড়িয়ে থাকতে পারি না, তাই ভয়ে চিৎকার দিয়ে উঠেছি। আমি রায়হানকে বললাম, চল তুই নিচে চল। তাই বলে রায়হানকে নিয়ে আমি নিচে গেলাম। যে রায়হানকে ঘরের ভিতরে শুয়ে দিয়েছি, দিয়ে আমি বসে আছি। সেই ছায়াটাকে, সেই ছায়াকে আমার খুঁজে বের করতে হবে। রায়হানকে আমি ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে সেই ছায়ার খোঁজে রওনা দিলাম। চতুর্দিকে ভালোভাবে খুঁজতেছি। ছাদের উপরে গেলাম, দেখলাম কেউই নেই। অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি, কিন্তু তাকে পাই না। শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে আমি আমার ঘরে চলে আসি। দেখি রায়হান ঘরে নেই। রায়হান ঘরে নেই দেখে আমার যেন কলিজাটা শুকিয়ে গিয়েছে। রায়হান কোথায় গেল? কোথাও যদি যেয়ে থাকে তাহলে আমাকে ডাক দিল তো অবশ্যই, কিন্তু গেল তো গেল কোথায়? আমাকে ডাকও দিল না, আমাকে ফোনও দিল না। সে কোথায় গেল? আমি আবারও রায়হানকে খুঁজতে লাগলাম। পুরো বাড়িটা বেশ ভালোভাবে খুঁজে দেখি, কিন্তু কোথাও নেই। এর ভিতরে আমার মনে পড়লো ছাদের কথা। আমি আবারও ছাদে চলে গেলাম, যে দেখি ছাদের উপরে সিঁড়ি ঘরের খানিতে রায়হান শুয়ে আছে। আমি মনে মনে ভাবতেছি, রায়হান এখানে কেমন করে এলো? আমি তো সিঁড়ি দিয়ে নিচে গিয়েছি, যদি এখান দিয়ে রায়হান আসতে হয় তাহলে অবশ্যই আমার চোখে পড়তো। রায়হান কেমন করে বা এখানে এলো? এরকম নানান প্রশ্ন আমার মাঝে ঘুরপাক খেতে লাগলো। এই ভিতরেই রায়হান দেখি নড়তেছে। রায়হানকে আমি ডাক দিলাম। রায়হান উঠে বললো, কি হয়েছে, ডাকতিস কেন? আমি রায়হানকে বললাম, তুই এখানে কি করিস? রায়হান বলল, কোথায়? আমি তো ঘরে শুয়ে আছি। আমি রায়হানকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, তুই কোথায় শুয়ে আছিস, ভালোভাবে দেখ। রায়হান দেখলো ছাদের উপরে। রায়হান বলল, আমি ছাদের উপরে কেমন করে এলাম? আমি রায়হানকে বলতেছি, সেটা তুই ভালো বলতে পারিস। রায়হান আমাকে বলল, না এটা তোর কাজ।
তুই আমার সঙ্গে মশকরা করে আমাকে এখানে নিয়ে এসেছিস, এটা মোটেও ঠিক না বন্ধু। তাই বলে রায়হান রাগ করে আমার ওখান থেকে চলে গেল। যে ঘরের ভিতরে যে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি বাইরে আছি, রায়হানকে ডাকতেছি। রায়হান শুধু বলতেছে, তুই বাইরেই থাক, তুই আমার কাছে আসবি না, বেঈমান একটা। তাই বলে রায়হান আর কোনো কথা বলে না। আমিও রায়হানকে আর ডাক দিলাম না। আমি চতুর্দিকে আবারও খুঁজতে লাগলাম সেই জিনকে। খুঁজতে খুঁজতে ছাদের উপরে চলে গেলাম। দেখলাম ছাদের এক কানে একটি ছায়া দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, এটাই সেই ছায়া। আমি ছায়াকে ডাক দিলাম, যে তুমি আমার সামনে এসো। ছায়াটা কোনো কথা বলে না। অনেকক্ষণ যাবৎ ছায়াকে ডাকতেছি, সে কোনো কথা বলতেছে না। হঠাৎ করে লক্ষ্য করলাম ছায়াটা একটু নড়াচড়া করতেছে। আমি মনে মনে বেশ খুশি হলাম। হ্যাঁ, এবার হয়তো ছায়া আমার সঙ্গে কথা বলবে। আমি ছায়াকে বললাম, কে তুমি? তোমার পুরো চেহারাটা দেখাও, আমি তোমাকে দেখতে চাই। ছায়া তার দুটা চোখ মেললো যেন, তার চোখ দুটা লাল টকটকা হয়ে আছে। সে খুবই ভয়ানক ভাবে একটি হাসি দিল। হাসিটা যেন কি ভয়ানক, এটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। একটা লোকের হাসি এতটা ভয়ানক হতে পারে, আর এত জোরে জোরে হাসতেছে। আমার তো মনে হয় পুরো গ্রামবাসী সে হাসি শোনার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কোনো কিছুই শুনতে পায় না, শুধু আমি একাই শুনতে পাচ্ছি। আমি কানে হাতে বেঁধে রেখেছি, তারপরও হাসিটা আমার কানের ভিতরে প্রবেশ করতেছে। আমি লোকটিকে বললাম, কে তুমি? তোমার পরিচয় দাও, তুমি এখানে কেন আছো? লোকটি খুবই বিকট ভাবে চিৎকার দিয়ে উঠে বলল, তোদের তো সাহস কম না, তোরা আমার বাড়িতে কেন এসেছিস? এখানে থাকা তো তোর মোটেও ঠিক হয়নি। আমি লোকটিকে বললাম, এটা তোমার বাড়ি কবে থেকে এলো? কে তুমি? এটা তো একটি কবিরাজের বাড়ি, সেটা তুমি কেন বলতেছো এটা আমার বাড়ি? তুমি কি সেই কবিরাজ? লোকটি বলল, না, আমি কোনো কবিরাজ না, আমি সেই কবিরাজের সঙ্গে থাকা জিন। আমি বললাম, তোমার সঙ্গে তো আরো দুইটা জিন থাকার কথা, তুমি একা কেন? জিনটি বলল, আর দুইজন মারা গিয়েছে, শুধু আমি একাই বেঁচে আছি। আমি জিনটিকে বললাম, কতদিন যাবত তুমি এখানে থাকো? জিনটি আমাকে বলল, তোর প্রশ্নে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই, তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন, ভালোই ভালোই এখান থেকে চলে যা, নালে কিন্তু তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমি জিনটিকে বললাম, তুই আমার কি করবি করে নিস, আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। যদি বেশি সমস্যা করিস তাইলে তোকে বন্দি করব আমি। জিনটি আমার দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠল। জিনটির হাসি দেখে যেন আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে। আমার বন্ধু রায়হানও খুবই দ্রুত আমার কাছে চলে এলো। এসে জিনটিকে দেখে যেন চিৎকার দিয়ে উঠে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। জিনটি আমাকে বলল, আমি তোর কোনো ক্ষতি করব না, আমি তোর বন্ধুকে মেরে ফেলবো, তোর বন্ধুকে আমি মেরেই ফেলবো। তাই বলে জিনটি এসে আমার বন্ধুর শরীরের উপরে বসে পড়ল। আমি স্পষ্ট দেখলাম আমার বন্ধুর শরীরের উপরে সেই জিনটি এসে বসেছে, কিন্তু আমি দেখলাম বসে আছে, সেই কথা উধারে গেল। আমার বন্ধুর ভিতরেই জ্ঞান ফিরল। আমার বন্ধু খুবই ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠে বলল, শুধু তোর কারণে আজ আমার এই অবস্থা। যদি তুই সেই জিনটিকে ভালোভাবে বলতিস আমরা এখান থেকে চলে যাব, তাইলে হয়তো বা আমার এত কোনো সমস্যা হতো না। শুধুমাত্র তোর কারণে আজ আমার এই হাল, আমি তোকে ছাড়বো না। তাই বলেই আমার বন্ধু রায়হান ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠল। আমার বন্ধুর এরকম কথা শুনে আমি যেন অবাক হয়ে গিয়েছি। আমার বুঝতে আর বাকি রইল না, এটা সেই জিনের কারসাজি। সেই জিনটি আমার বন্ধু রায়হানের ভিতরে প্রবেশ করেছে, যার কারণে আমার বন্ধু রায়হান এসব কথা বলতেছে। এসব করতে করতে ফজর আজান দিয়ে দিল। এর ভিতরেই আমার বন্ধু আবারও জ্ঞান হারিয়ে ফেললো। আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি জিনটা এবার আমার বন্ধুর শরীর থেকে চলে গিয়েছে। আমি খুবই দ্রুত আমার বন্ধুকে জাগালাম, জাগিয়ে আমার বন্ধু রায়হানকে নিয়ে আমি চলে গেলাম আবারও ঢাকায়। কিন্তু তার
শরীরটা স্বাভাবিক হয়নি। সে মাঝে মধ্যে বলে আমার ঘাড়ের উপরে সেই ভয়ানক ছায়াটা বসে আছে। আমি রায়হানকে নিয়ে ভালো একটি কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমার বন্ধু রায়হানকে দেখলো, দেখে বলল, তোমরা যে বাড়িতে গিয়েছিলে হয়তোবা সেই বাড়ি থেকে এই জিনটি উঠে এসেছে। আমি বললাম, জিনটিকে আপনি ডাক দেন, জিনটির সঙ্গে আমি কথা বলবো। কবিরাজ বলল, জিনটির সঙ্গে কথা বলতে হলে তোমার রাত্রে আসতে হবে। হ্যাঁ, আমরা সন্ধ্যার পরে আবারও চলে গেলাম। যে জিনটিকে ডাক দিল, জিনটি হাজির হলো আমার বন্ধুর শরীরে। আমি জিনটিকে বললাম, তুমি আমাদের পিছু ছেড়ে দাও, আমার বন্ধুকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে। জিনটি বলল, না, আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি, তোকে ছাড়বো না। তোর বন্ধুকে তো ছাড়বই না, সঙ্গে তোকে তিলে তিলে মারবো। আমি কবিরাজকে বললাম, একে আটকানোর কোনো বুদ্ধি নেই। কবিরাজ বলল, একে আমি আটকাতে পারবো, তুমি কিছুক্ষণ সময় দাও। কবিরাজ বলল, তুই কি এখান থেকে চলে যাবি নাকি তোকে আমি বন্দি করব? জিনটি বলল, তুই কি করিস আমার করে নে, আমি এর শরীর থেকে যাব না। তাই বলেই কবিরাজ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়ে একটি গ্লাসে পানি নিয়ে ফোঁ দিয়ে আমার বন্ধুর শরীরে ছিটিয়ে দিল। হঠাৎ করে জিনটি ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল। উঠেই জিনটি কবিরাজকে বলল, তুই আমাকে ছেড়ে দে, না রে কিন্তু তুই বাঁচবি না। কবিরাজ বলল, তুই আমার কি করবি করে নিস, তার আগে তুই এই ছেলেটিকে ছেড়ে দে, নাইলে তুই বাঁচবি না। কবিরাজ আর জিনের মধ্যে অনেক ভয়ানকভাবে ঝগড়া হচ্ছে। তারা দুইজন অনেকভাবেই একে অন্যকে হারানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠতেছে না কেউই। হঠাৎ করে কবিরাজ একটি রড হাতে নিল, নিয়ে একটি গোল দাগ দিল মাটিতে, দিয়ে তার ভিতরেই রডটি উঠতে লাগলো, এক একটা বাড়ি দিচ্ছে। আর আমার বন্ধুর ভেতরে থাকা জিনটি যেন ভয়ানকভাবে চিৎকার করে উঠতেছে। আমার আর বুঝতে বাকি রইল না, এবার জিনটিকে কবিরাজ হারিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। আমার মুখ থেকে কথাটা না শেষ হতেই কবিরাজ একটি বোতল বের করলো, বের করেই সেই রডের মাথায় বোতলটা ধরলো। হঠাৎ করে জিনটি সেই আমার বন্ধুর শরীর থেকে বেরিয়ে রডের ভিতরে প্রবেশ করলো। রডের ভিতর দিয়ে সেই বোতলের ভিতরে ঢুকে পড়লো। আমি স্পষ্ট দেখলাম। কবিরাজ আমাকে বলল, তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, আশা করবো আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমি কবিরাজের হাতিয়াটা দিয়ে আমার বন্ধুকে নিয়ে ওখান থেকে চলে আসি। তারপর থেকে অনেক দিন কেটে গেল, এখন পর্যন্ত এখনো সমস্যা হয়নি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। যদি সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমাদের ছড়িয়ে দিবেন। যাই হোক, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াচ্ছি না। ভবিষ্যতে যদি আর কোনো ঘটনা পেয়ে যাই তাহলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দিব। যাই হোক, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, রাশিদ ভাইয়ের ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরেকটি কথা, আমি তো শুরুতেই বলেছি নিয়মিত ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করতে পারিনি, আশা করব এখন থেকে নিয়মিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। যাই হোক, ঘটনাটি আমি আর বড় করতে চাই না, অলরেডি প্রায় 20 মিনিট ওভার হয়ে গিয়েছে। ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করব আপনাদের ভালো লাগবে। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, অবশ্যই সবাই শেয়ার করবেন। আর একটি কথা বলতে চাই, আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যাই হোক, আপনাদের কাছে এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস প্রতিবার0@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বড় বড় মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।